হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলিশে গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূব আকাশের সূর্যিটা টকটকে লাল আভা ছড়াতে ব্যর্থ হয়েছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ। চারপাশ নিস্তব্ধ নীরব। হঠাৎ সকল নিস্তবতা ভেদ করে রাজ্যের মোবাইলের অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে পড়ল। অ্যালার্ম বন্ধ হয়ে গেলে আবার আরাম নিদ্রায় ডুব দিল সে। কিন্তু বেহায়া অ্যালার্ম দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথার নিচ থেকে হাত বের করে বালিশের চারপাশ হাতরে কোথাও ফোন না পেয়ে ধুলু ধুলু শরীরে উঠে বসল। এরপর চোখ বন্ধ করেই সারা বিছানাময় মোবাইলের তল্লাশি চালাল। কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই। এবার বন্ধ চোখেই রাগ চটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না, তার মধ্যে মোবাইল অ্যালার্ম বেজেই যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়ে রাজ্য চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন। কিরে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন? আজ ডিউটি নেই তোর? রাজ্য কোনো সারা শব্দ না করলে তনুজা রাজ্যের গায়ে হালকা চাপড় মেরে ডেকে উঠলেন। কিরে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবার বন্ধ করে অস্ফুট স্বরে বলে উঠল, কিছুতেই চোখ খুলতে পারছি না মা, ঘুমে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনের এই 2 বছরে তিনি কখনো মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্য খুবই চট্টে আর অনেস্ট। তবে আজ কি এমন হল? মেয়ে কি কঠিন ব্যাধিতে আক্রান্ত? মিসেস তনুজা রাজ্যের গায়ের কাঁথা টেনে সরিয়ে গেলে কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন, দেখি জ্বর টর হয়েছে কিনা। তনুজার শরীর হাতরে জ্বরের কোনো আভাস পেলেন না। রাজ্যের গা থেকে হাত সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজে নিজেই বলে উঠলেন, শরীরের টেম্পারেচার একদম স্বাভাবিক। তাহলে এমন দুর্বল হবার কারণে কি? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর রাজ্যকে টেনে বিছানা থেকে নামাতে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, একটা লম্বা শাওয়ার নে, তাহলে ভালো লাগবে। দিন রাত প্রচুর ধকল যায়, এই জন্য বোধ হয় এমন লাগছে। আর অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি আজকে। আমার মনে হয় একটু রেস্ট প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জ্বলুনির সৃষ্টি করল। সেই জ্বালা নিউরনে পৌঁছনো মাত্র মুহূর্তেই চোখ মেলে তাকাল রাজ্য। শুধু গলার নিচে নয়, কাঁধে, বাহুতে, পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমের বড় আয়নাটায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলোর ডিউটির সময়কার কাজ চিন্তা করল রাজ্য। না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো আমি করিনি। তাহলে এই দাগ কিসের? হঠাৎই রাতে দেখা স্বপ্নের কথা মাথা চাড়া দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা টসটসে লাল ঠোঁটওয়ালা সুঠাম দেহি এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে, যার বাহুডোরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিসফিস করে আবেশ জড়ানো আদুরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, তোমাকে আমি দখল করব। কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করাগি। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল, আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার উষ্ঠদ্বয়। হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোঁয়া ছুটল। নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল, ছি অসভ্য মেয়ে, এসব চিন্তা ভাবনা করে ঘুমাস তুই? এগুলো কোনো স্বপ্ন হল? লজ্জায় শরীরের দাগের কথা বেমালুম ভুলে ঝটপট গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে। হেয়ার ড্রায়ার দিয়ে কাঁধ পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল।
নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সে জানতেই পারল না ওপাশের কেউ একজন তার আগাগোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফি মগ হাতে যুবরাজের রুমে এলো। এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটার স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেড সাইড টেবিলের উপর রেখে রায়াফ অধীর আগ্রহে জানতে চাইল, এত সকাল বেলাকার 12টা বাজাচ্ছিস? স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রায়াফের সামনে এসে দাঁড়াল যুবরাজ। উদম গায়ে শুধু একটা 2 কোয়ার্টার হাফ প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের 2 পকেটে হাত গুজে যুবরাজ স্মিত হেসে বলে উঠল, আমার নিজেরই 12টা বেজে গেছে ব্রো, মানুষের 12টা বাজানোর আর সময় কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিল। সময়ের দিকে নজর দিয়ে ভ্রু কুঁচকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে আবার বলতে শুরু করল, গুনে গুনে 36টি বিল্ডিং পরে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস? আমার জানালা আর জানের জানালা বরাবর। চাইলেই এই জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি। রায়াফ যুবরাজের কথা শুনে এক আঙুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায়। মেয়েটা এখনও তোকে ভালোবাসে না, যে বিষয়টা আরও বেশি অন্যায়ের। নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষাত্মক হাসল। এরপর ভরাট কণ্ঠে বলে উঠল, পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী। এরা প্রেমেই পড়ে অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবি না। আর আমি সাধু হতে চাইও না। সাধুগিরি আমার ধাঁচে নেই। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। হঠাৎই রায়াফের নজর গেল যুবরাজের গলার নিচের ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগন স্নেকটি হা করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজ চোখে পড়তেই আঙ্গুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রায়াফ জিজ্ঞাসা করল, তোতলা মামুন গত রাতে তোকে আঘাত করেছিল? রায়াফের আঙ্গুলি নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে সেই ব্যান্ডেজে হাত বুলালো, এরপর হাসি থামিয়ে বলে উঠল, তোতলা মামুন কেন? পৃথিবীর কারো এই যুবরাজের গায়ে হাত দেবার সাহস নেই। এই দুঃসাহস শুধু একজনের আছে, আর সে হচ্ছে আমার সুইটি। এই সাপের চাইতেও সে বিষাক্ত। একদম সাপের মাথায় কামড়ে ধরে মাংস তুলে নিয়েছে। মস্তিষ্কে যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়াফের। কোনো মতে নিজের কাশি থামিয়ে আশ্চর্যের ভঙ্গিতে বলে উঠল, ওই ইনজেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিস? ওকে কিছু করিসনি তো? বেচারি কিন্তু ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফি চুমুক দিতে দিতে বলে উঠল, সারা রাত ভর চুমু দিয়েছি শুধু, আর কিছুই করিনি। অসাধু বলে এতটাও খারাপ নই আমি। চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছে, আর কিছু হলে তো। যুবরাজের কথা শেষ করার আগেই শামিনা প্রবেশ করল যুবরাজের রুমে। এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সারা রাত কোথায় ছিলি? ভাইজান তোকে রাতে দুবার খুঁজতে এসে না পেয়ে ফিরে গিয়েছে। তোর উপর অনেক রেগে আছে। এখন চল আমার সাথে, ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে। হ্যাঙ্গারে থাকা নিজের টি শার্ট পরতে পরতে যুবরাজ ভীতি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব ভয় লাগছে মা। এবারের মতো বাঁচিয়ে নাও। প্রমিস আর জীবনেও রাতে কোথাও বের হব না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসব। যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে শামিনা বলে উঠলেন, ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হু হাতে উত্তর দিবি, আমি তো আছি। দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল স্লাইড করে চলেছেন সাদাফ শাহির। ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসায়ের হাল ধরবে। কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলে, সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। পাপা, আমাকে ডেকেছ? যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙল সাদাফ শাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনের চেয়ার নির্দেশ করে বলে উঠলেন, বসো এখানে। যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাফ শাহির শামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। শামিনা ভয়ে ভয়ে বলে উঠলেন, আসলে ভাইজান। সাদাফ শাহির হাতের ইশারায় শামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে শামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। শামিনা চলে যেতেই সাদাফ শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গতকাল সারা রাত কোথায় ছিলে? পাপা, আমার কাজ ছিল। কি এমন কাজ তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার?
পাপা আমি তোমাকে বলতে পারবো না। আম সরি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপড় মেরে সাদাফ শাহির বলে উঠলেন, তোমার জরুরি কাজটা কি মানুষ খুন করা? নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদাফ শাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাপা কাপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে পাপা? সাদাফ শাহির গর্জে উঠা কণ্ঠে বলে উঠলেন, কেন তাকেও মেরে ফেলবে? বাবা আমি এমনি এমনি কারো ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেনেশন আছে বলেই যুবরাজ মাথা নিচু করে ফেলল। দাঁতে দাঁত পিষে সাদাফ শাহির বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে আমার ছেলে একজন খুনি। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে থানায় গিয়ে সারেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেদিকে খুশি সেদিকে চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। যারা গল্পটা পড়ছেন তাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সবাই পেইজে একটা করে লাইক দিয়ে ফলো করবেন, পেইজের রিভিউ অপশনে গিয়ে গল্প সম্পর্কে একটা রিভিউ দিবেন আর কমেন্টস অপশনে নাইস নেক্সট না লিখে সুন্দর সুন্দর মন্তব্য করবেন। ধন্যবাদ।